আমার কাছে কমিউনিজম মানে একজন মানুষ গোটা সম্প্রদায়কে নিজেরই অংশ হিসেবে আপন করে নিচ্ছে। যে সরকারি ভোটে জিতুক, মানুষের রায়কে আমি সম্মান করি। আমার ব্যক্তিগত মতামত এই দেশের জনগণের রায়ের চেয়ে কখনোই বড় নয়, কখনো নয়। তো সদ্গুরু, আপনি এর আগে একটা ভিডিওতে বলেছিলেন আপনি নাকি একটু বাম পন্থা ঘেঁষা, কিন্তু যখন ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম জানতে পেলাম সংখ্যাগরিষ্ঠ বলছে আপনি নাকি দক্ষিণপন্থী বা রাইট উইং। সদ্গুরু কি এখন ডানপন্থী হয়ে গেছেন? খবরটা কি সত্যি? দেখুন, এই মুহূর্তে আমরা কাজ করছি তামিলনাড়ু সরকারের সঙ্গে, যেটা আপনারা জানেনই, AIDMK। কেউ জানে না সে কোন পন্থী। আমরা প্রচুর কাজ করছি অন্ধ্রপ্রদেশ সরকারের সাথে। সেখানেও এখনো আপনারা জানেন না কোন পন্থী তারা। আর তারা আগে একটা কেন্দ্রীয় দলের বড় জোটের অংশ ছিল, কিন্তু এখন আর নেই, সে এখন বিপক্ষে। এখন আমরা কেরালাতেও কাজ করছি, যেটা বামপন্থী। আর আমরা কেন্দ্রীয় সরকারের সাথেও কাজ করছি। তাদের যদি দক্ষিণপন্থী বা রাইট উইং বলতে চান বলতেই পারেন। আমি বলছি, সরকারকে নিয়ে এত সমস্যা কেন? একটা গণতান্ত্রিক দেশে সরকার মানে সেটা জনগণের রায়, তাই না? এখন আমি জনগণের রায়কে সম্মান করি না, শুধু আমার মতামতকেই সম্মান করি। আমার তো মনে হয় আপনি পাগল। আপনি 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 গোঁড়া অন্ধ। নিজের বিশ্বাসকে নিয়ে আপনি গোঁড়া অন্ধ। আমি কোনো পন্থী নই, কিন্তু যখন জনগণ নির্বাচন করেন তা নিয়ে একমত থাকি বা না থাকি, ব্যক্তিগতভাবে সেটা নিয়ে আমি একমত থাকি বা না থাকি, জনগণের রায়ের সামনে মাথা নতই করব, কারণ গণতন্ত্র মানে সেটাই। এখন গণতন্ত্রের যে গুরুত্ব সেটা শুধু এই, কেন আমরা এখন মনে পড়ল আপনারা বলছিলেন, দেখুন তখন মাত্র 14 বছরের ছিলাম, ঠিক আছে, আমায় মাফ করবেন। ইয়াং বয়স, গরম রক্ত তখন। এখনো তাই, আমি এখনো ইয়াংই। সদ্গুরু, আপনি এমনভাবে বলছেন যেন আপনি ভুল করেছিলেন। না না, আমি বলিনি আমি ভুল করেছিলাম। শুধু ব্যাপারটা কি আপনাদের বলছি। তখন 70-এর দশক, 1967 সালে চে গত হলেন। আপনারা বুঝবেন না সেই সময় চে আমাদের কাছে কি ছিলেন। উনি একেবারে আমাদের দাদার মতো ছিলেন। আর তিনি মারা গেলেন। আর কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই কাহিনী ছড়িয়ে পড়েছিল। আমরা প্রত্যেকেই গভীরভাবে আবেগাহত। এমনকি আজও আমি দেখি লোকে চের ছবি ছাপানো জামা পরে ঘুরছেন। খুব সম্ভবত তাদের অধিকাংশই জানেন না তিনি কে। বেশিরভাগই হয়তো ভাবেন তিনি বব মারলে বা এমন কেউ। তো সেই সময়তে যেন আমাদেরই বড় দাদাকে বলিভিয়াতে খুন করা হয়েছে। আর সেই সময় আমাদের দেশ এমনই অবস্থায় ছিল যে মনে হতো যেন এই দেশের কোনো সমাধানই সম্ভব নয়। সেই সময়ের কথা। তো আমরা ভাবলাম, আমরা এবং আরো প্রচুর মানুষই বিশ্বাস করতেন সশস্ত্র বিপ্লব না করলে এই দেশের উদ্ধার হওয়া সম্ভবই নয়। আর এমনকি স্কুলগুলোতেও শিক্ষকেরা থাকতেন যারা আমাদের উদ্বুদ্ধ করতেন। আর চারিদিকে ছিল রাশিয়ান সাহিত্য। আর আমরা এত পড়তাম বুঝলেন, রাশিয়ান সাহিত্য আমরা গিলে খেয়েছি। আর কথাগুলো ঠিকই মনে হয়েছিল। আর আমি সবসময় রেগে থাকতাম। বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি সর্বক্ষণ রেগে থাকতাম, কারণ সব জায়গাতেই অন্যায় দেখতে পেতাম। বাড়িতে হোক, রাস্তায় হোক, সমস্ত জায়গায়, রাজনীতিতে, ধর্মের, সর্বত্র শুধু অন্যায় আর অবিচার হচ্ছে দেখতাম। অন্যায় অন্যায় আর অন্যায়। তাই সব সময় 24 ঘন্টা কিছু না কিছু নিয়ে রেগে থাকতাম। যখন আপনি রেগে থাকেন তখন একটা চটজলদি সমাধান চান। আপনি তখন সমাধানকে বাস্তব রূপ পেতে সময়টুকুও দিতে চান না, চান তক্ষুনি সমাধান। তো চটজলদি সমাধানটা মনে হয়েছিল সশস্ত্র সংগ্রামী। তখন অগ্নিগর্ভ সময় চারু মজুমদারের, আর দক্ষিণে ছিল সোমালু। তো আমরা সেসবেই উন্মত্ত ছিলাম। সেই দিনগুলো নিয়ে আমার একদমই কোনো আক্ষেপ নেই। কিন্তু বর্তমান সময়টা এই রকম। আমরা এখন একটা সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। গণতন্ত্রেই সেটা সম্ভব। বিশ্বে এর আগে কখনোই এমন কিছু হয়নি, আমি চাই আপনারা জানুন।
একমাত্র যে দেশ 100 কোটি মানুষকে দারিদ্রতা থেকে একটা স্তরের অর্থনৈতিক সচ্ছলতা এনে দিয়েছে সেটা হলো চায়না, ঠিক আছে? কিন্তু তারা তা করেছিলেন নিষ্ঠুরভাবে, হিংস্রভাবে, শুধুই গুলির দাপট, দমন আর শাসন। তো তারা তাদের মতো করে যা করার তা করেছিলেন, আর একবার যা অর্জন করার ছিল সেই লক্ষ্য পূরণের পর এখন তারা আবার ধীরে ধীরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকেই খানিকটা সরে আসছেন। অন্তত উন্মুক্ত বাজার, ওপেন মার্কেট সিস্টেমের দিকে তারা এগোচ্ছেন। কিন্তু ভারতের হাতে একটা অনন্য সুযোগ রয়েছে। আমরা হতদরিদ্র অবস্থায় থাকা 50 থেকে 60 কোটি মানুষকে তারা এই মুহূর্তে যে অবস্থায় আছেন সেখান থেকে মোটামুটি ভালো এক অবস্থায় পৌঁছে দিতে পারি মাত্র আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই। আমরা ঠিক সেইটারই দোরগোড়ায় দাঁড়িয়ে এখন। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গুলির দাপটে নয়, কাউকে হত্যা না করে, বিরাট আকারে দমন বা কিছু না করে, কোনো রকম বলপ্রয়োগ ছাড়াই আমরা এটা করতে পারবো যদি ঠিক ম্যানেজ করতে পারি, যদি আমরা সবাই একজোট হই, তবেই এটা হবে। তা না হলে দোরগোড়াতেই চিরকাল বসে থাকব। এই মুহূর্তে দরজা পেরিয়ে এগোনোর একটা সম্ভাবনা রয়েছে। আমার মতে এই সম্ভাবনাকে আমাদের বাস্তব রূপ দেওয়া উচিতই, কারণ এর আগে কোনো দেশই কোথাও 60 কোটি মানুষকে দারিদ্রতা থেকে মোটামুটি সচ্ছল অবস্থায় নিয়ে আসতে পারেনি মাত্র এক প্রজন্মের মধ্যে। এমনটা কোথাও হয়নি। আমরাই এই দেশে তা করতে পারি এই প্রথমবার। তো বলতেই পারেন জোয়ান বয়সে তো কমিউনিস্ট ছিলেন, আর এখন আবার এই সব বলছেন। আমি আমার পথ বদলাইনি, আমি এখনো সেটাই। কারণ আমার কাছে কমিউনিজম মানে একজন মানুষ গোটা সম্প্রদায়কে নিজেরই অংশ হিসেবে আপন করে নিচ্ছেন। আমি তো আজও সেটাই। হয়তো কোনো পার্টিতে আমি নেই, কারণ পার্টিকে কখনোই আমার ঠিক মনে হয়নি, কিন্তু কমিউনিজম আমার ভেতর থেকে যায়নি। আমরা একটা সম্প্রদায়, আমরা একসঙ্গেই থাকি, আমরা কয়েক হাজার জন, আমাদের মধ্যে কাস্ট, ধর্ম, জাতি, বর্ণের কোনো ভেদাভেদি নেই। ঈশা যোগ সেন্টারে যেই আসুক আমি কাউকেই কখনো জিজ্ঞেস করি না আপনার ধর্ম কি, আপনার কাস্ট কি, জিজ্ঞেস করি না, কারণ কখনোই মাথাতে আসে না। তো জেএনইউতে কিভাবে আমি ডানপন্থী হয়ে গেলাম আমি জানি না। তো আমার মতে আজকে যখন তথ্য সর্বত্রই উপলব্ধ, আমার মতে যারা তরুণ, শিক্ষিত, সবাই তো রিসার্চ স্কলার, আপনারা কিছু রিসার্চ তো অন্তত করুন, ঠিক আছে? একজন মানুষকে যাকে এমনকি চোখেও দেখেননি তাকে নিয়ে উল্টোপাল্টা যা খুশি ধারণা গড়ে ফেলা, এইটা আমি সব জায়গাতেই দেখেছি, বিশেষ করে এই দেশে। আসলে বিশ্বে অন্য কোথাও এটা হয় না, আমি এটা এখানেই দেখেছি। এই দেশে যাদের সঙ্গে আপনার কখনো দেখাও হয়নি তারা যেন আপনার ব্যাপারেই বেশি জানে, মানে আমার নিজের থেকেও তারা আমাকে বেশি চেনে। যারা আমাকে কখনো দেখেননি, মুখোমুখি হননি, কখনো কথাও বলেননি, তারা আমারই জীবনের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে। আমার তো মনে হয় আপনাদের এদেরকে পিএইচডি দেওয়া উচিত, এত সুন্দর কাল্পনিক গবেষণা করেছেন। তো আমি বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করছি, সবসময় করব, এই কথাটা সবাইকে জানিয়ে দিন। যে সরকারি ভোটে জিতুক, কারণ মানুষের রায়কে আমি সম্মান করি। আমার ব্যক্তিগত মতামত এই দেশের জনগণের রায়ের চেয়ে কখনোই বড় নয়, কখনো না। সদ্গুরু, আপনার কথা যদি মেনেও নিই, একটা আগাগোড়ার ধারণা রয়েছে আপনি নাকি হালকা হলেও ডান দিকে ঝুঁকে আছেন। কারণ দেখুন আপনি কি ভাবেননি এই ইউথ অ্যান্ড ট্রুথ অভিযানকে সামনে রেখে 2019-এর জন্য ভোটকে প্রভাবিত করার জন্য এটাই শ্রেষ্ঠ সময় হবে? ভাবেননি কি? দেখুন, যদি আমি ডাক দিই তাহলে আমাকে ইউনিভার্সিটিগুলোতে ঘুরে বেড়াতে হবে না। আমি ডাক দিলে যে কোনো পার্টি প্রচুর ভোট পাবেই, কেমন? কিন্তু আপনাদের বলে রাখি, আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, আমার নিজের মেয়ে এসে যখন জিজ্ঞেস করে কাকে ভোট দেব, আমি ওকে বলি না। আমি ওকে বলি নিজে ভাবো। ও একজন শিল্পী, তো ওকে বলি তোমাকেই ভাবতে হবে কোনটাতে ভালো হবে তোমার এবং সবার জন্যে। হয়তো আমার জন্য তা ভালো নয়, তাতে যায় আসে না। কোনটা তোমার জন্যে এবং তোমার আশেপাশের মানুষ, তোমার শিল্পী সম্প্রদায়ের জন্য ভালো হবে, অবশ্যই সেই পার্টিকেই ভোট দাও। আমি যাকে বললাম তাকে নয়। আমাদের ঈশা যোগা সেন্টারে বা যেখানেই আমি যাই, লোকে প্রশ্ন করেন কাকে ভোট দেব। আমি বলি আমি গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করব না। কারণ আমি যদি ডাক দিই আর ধরা যাক 10 কোটি মানুষ ভোট দিলেন, গণতন্ত্রকে কি ধ্বংস করা হবে না? আপনি তো গণতন্ত্রকে রাজতন্ত্রেই পর্যবসিত করলেন।
যেখানে একজন নেতা ডাক দেবেন তাই সবাই গিয়ে চোখ বুজে যে কাউকে গিয়ে ভোট দিয়ে দেবেন। এইটাই তো বদলাতে হবে। মানুষ ভোট দিচ্ছেন ধর্মের ভিত্তিতে, কাস্ট, জাত, বর্ণ, এইসব জঞ্জালের ভিত্তিতে। এইটাকেই তো বদলাতে হবে। শুধু যখন প্রত্যেকে নিজেরা বিচার করে ভোট দেবেন, প্রতিবার ফ্রেশ, কোনো পার্টির প্রতি দায়বদ্ধ হয়ে নয়, একমাত্র তখনই গণতন্ত্র জীবন্ত থাকবে। আমাদের এই জিনিসটাই সবচেয়ে মূল্যবান। কারণ দেখুন, গণতন্ত্রকে মূল্যবান বলছি তার কারণ রক্তক্ষয় ছাড়াই ক্ষমতার বদল সম্ভব। মানব জাতির ইতিহাসে কখনোই এসব হয়নি। এমনকি গোটা পরিবারের মধ্যেও ক্ষমতার বদল হতে গেলে কেউ না কেউ, কারুর না কারুর রক্ত ঝরবে, হ্যাঁ কি না? এমনটাই ঘটে এসেছে। কিন্তু এই প্রথমবার গত 100 বা 150 বছরে আমরা রক্তক্ষরণ ছাড়াই নেতৃত্ব পরিবর্তন করতে পারছি। এটাকে একেবারেই ছোট ব্যাপার ভাববেন না, কখনোই এটাকে ছোট ব্যাপার বলে ভাববেন না।